আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 3 দিন সাধারণ ছুটির পর ব্যাংক ও অফিস খুলছে আজ। মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। দেশের সব পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে, কারফিউ পাস হিসেবে কাজ করবে কর্মীদের পরিচয়পত্র। 93% মেধাভিত্তিক নিয়োগের বিধান রেখে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, দাবি পূরণ হয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। এবং সাম্প্রতিক সহিংসতায় বিএনপির দায় এড়ানোর সুযোগ নেই বলেন র্যাব মহাপরিচালক, নির্দেশনা লন্ডন থেকে এসেছে দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। 3 দিন সাধারণ ছুটির পর আজ অফিস, আদালত ও ব্যাংক খুলছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির পর আজ ও আগামীকাল বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস খোলা থাকবে। ব্যাংক ও আদালত তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী খোলা রাখা হবে। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। স্বস্তি ফিরতে থাকায় মানুষের ব্যস্ততা বেড়েছে। চলাচল করছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস। এ অবস্থায় আজ এবং আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়। তবে ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও পুরোপুরি চালু হয়নি। এর আগে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, মঙ্গলবার রাতের মধ্যে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের সব পোশাক কারখানা আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। কর্মীদের পরিচয়পত্র কারফিউ পাস হিসেবে বিবেচনা করা হবে। কারখানার নিরাপত্তায় থাকবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। মঙ্গলবার রাতে বিজিএমইএ ও বিকেএমইএ সহ পোশাক শিল্পের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাদেরকে জানিয়েছি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং আরও যা যা প্রয়োজন আমরা তাদের সঙ্গে থাকবে এবং যার যার শিল্প কারখানা তিনি নিজে মানে ওটাকে কি বলে আগে হোমওয়ার্ক করে খুলে দেবেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে কথা রেখেছে সরকার। এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া। কোটা সংস্কার প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর জনজীবনের স্বস্তি ফিরে আসলে প্রত্যাহার করা হবে কারফিউ। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, আর বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। আদালতের এমন রায়ের পর সোমবার রাতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে মঙ্গলবার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সরকারের এই 4 মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন। প্রজ্ঞাপনের বিস্তারিত জানিয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি। আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি। আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে, যেটা জনগণ মনে করে তাদের করা উচিত। সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। এটাই আমার তাদের কাছে আহ্বান। কারফিউ এবং চলমান সংকট নিয়ে কথা বলেন তিনি। আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট, এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। জনজীবনে যখন স্বস্তি আসবে আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করব। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়া, আহত শিক্ষার্থীদের সরকারি খরচে চিকিৎসা ব্যয় বহন, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে প্রত্যাহারে সরকারি সহায়তা দেওয়ার কথা বলেন মন্ত্রীরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এখনও সচল করা যায়নি চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ। ইন্টারনেট বন্ধ থাকায় গত 5 দিন ধরে বন্দর থেকে সেবা পাচ্ছে না ব্যবসায়ীরা। কেবল পোশাক রপ্তানিকারকদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। অচলাবস্থার মধ্যে বোঝার উপর শাকের আটির দশা, এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস, বিধিমালা বাতিলের দাবিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কার্যক্রম প্রায় বন্ধ থাকা। রিজভি নাওয়াজের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। এই বাণিজ্যের প্রায় 70% শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর থেকে কাস্টমস হাউজও বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে। বিদেশিদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে নেওয়ার আসলে অনেক সময় লেগে যাবে। বৃহস্পতিবার রাত্রে থেকে ডেলিভারিটা একদম নেমে গেছে নিচে। তার কারণ হচ্ছে যে কন্টেনার লোকেশনগুলো পাওয়া যাচ্ছে না ইন্টারনেট না থাকার কারণে, আর অ্যাসেসমেন্টও তো হচ্ছে না। মনে করেন যে আমাদের এখানে 60,000 কন্টেনার আছে এখন, স্টকে আছে আমাদের এখানে এই হোল টার্মিনালে। এই কন্টেনারগুলোর থেকে মনে করেন 500 কন্টেনার আমার ডেলিভারি করতে হবে। 500 কন্টেনার অ্যাসেসমেন্ট হলো, এই ডেলিভারিটা কীভাবে করবে? 500 কন্টেনার লোকেশনটা পাবে কোথায়? 3 দিনের হিসাব করে একটু আন্দাজ করে বলতে পারি আমরা প্রায় $4 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমরা অনবোর্ড করতে পারি নাই। তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু সেবা চালু রেখেছে। বন্দর চেয়ারম্যানও আশ্বস্ত করেছেন ম্যানুয়ালি কাজ চালিয়ে নেওয়ার। ম্যানুয়ালি সেই পণ্য ছাড় দিব এই বিষয়ে আমরা আমাদের সিএনএফ এজেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী মহলকে আমরা জানিয়েছি। ম্যানুয়াল প্রসেসে পুরাটা সম্ভব না, যখন সেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফিরে যাবে আমরা একটা সার্টেইন প্রসেস ফলো করে সেটা আপলোড করব। রিপেয়ার অ্যান্ড মেনটেন্স করে আবার সচল করার কার্যক্রম চলছে। আমরা আশা করি খুব দ্রুতই সেটা বন্দরের এবং কাস্টমসের এই ইন্টারনেট সার্ভিসটা আবার শুরু হয়ে গেলে সার্বিক পরিস্থিতি আরও ফাস্ট হবে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থাকে 30 থেকে 32,000, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এই সংখ্যা ছাড়িয়ে গেছে 50,000। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজেও একই অবস্থা, পণ্যের জট। বাংলাদেশ ফিড প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদেরকে আমি অলরেডি মেসেজ দিয়েছি যে দ্রুত এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমাদের বন্দরে কোনো জাহাজে জটলা হবে না। এক্সপোর্ট কাজ শুরু হয়ে গেছে, এখানে অনেক বড় ব্যাকলগ আছে গত কয়েকদিনের সৃষ্ট জটিলতা, এবং আমাদের আমদানি কার্গোর আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে হাজার হাজার টন মাল এখন বাহিরে বৃষ্টিতে ভিজতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল ভিজছে, সেটা আপনারা দেখেছেন। সেটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে যেন খালাস করতে পারি, সেই ব্যাপারে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সবাই নির্লসভাবে কাজ করে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন 700 টন পণ্য রপ্তানি হয়। আমদানি পণ্য আসে আরও 900 টন। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
সাম্প্রতিক নাশকতায় সরাসরি জড়িত এমন 4 জনকে গ্রেপ্তারের পর এই নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের বিরোধিতা করে র্যাব মহাপরিচালক বলেছেন বিএনপির দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আর বিএনপির শীর্ষ 5 নেতাকে গ্রেপ্তার করে ডিবি প্রধান বলেছেন সহিংসতা ও নাশকতা হয়েছে লন্ডন থেকে তারেক রহমানের সরাসরি নির্দেশে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এভাবেই আগুন দেয়া হয় পুলিশের স্থাপনায়, ভাঙচুর করা হয় টেলিভিশন ভবন সহ রাষ্ট্রীয় স্থাপনায়। কথা ছিল ইন্টারনেট সচল হলে ভিডিও ফুটেজ বিদেশে পাঠানো সাপেক্ষে মিলবে আর্থিক সুবিধা। তার আগেই র্যাবের জালে ধরা পড়ল এই 4 জন। দুপুরে তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। পার্টির মহাসচিব তিনি বলছেন যে তাদের উপর দায় চাপানো হচ্ছে। তারা দায় স্বীকার করছে না। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আপনার যে অপরাধ করে, অন্যায় করে, মানে সে কি কখনো স্বীকার করে? সহজে স্বীকার করে না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, বা আপনার সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদেরকে টার্গেট করেছে তারা আসলে কারা? তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি। সহিংসতা ও নাশকতার অভিযোগে ডিবি আটক করেছে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ তারা চেয়েছিল যে আমরা পিছু হটে গেলে তারা একটি পর্যায়ে তারা এই দেশটাকে তারা ৭১-এর কায়দায় পোড়ামাটি রীতিমতো তারা গ্রহণ করেছিল। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, তারিকুল আলম তেনজিন ও জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৭০ জন। কুড়িগ্রামের বিএনপি নেতা কাশেম গ্রুপের এমডি তসবিরুল ইসলামকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কারফিউ পরিস্থিতিতেও স্বাভাবিক রয়েছে রাজধানীর কাঁচা বাজারে শাকসবজি সরবরাহ। মাঝরাতে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে পণ্য বোঝাই ট্রাক। তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ কারফিউয়ের জন্য বাড়তি ট্রাক ভাড়া গুনতে হচ্ছে তাদের। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের বাজার কারওয়ান বাজারে মাঝরাতে সারা দেশ থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারি। কাঁচামরিচ রোডে কোনো ঝামেলা নাই, 4 দিন পরে। বিক্রেতারা বলছেন চাহিদা কম থাকায় সবজির দাম কিছুটা কম। যে মাল ঢুকছে এটি 3 দিনের আমি শেষ হবে না কারণ বাজারে। কালকে গাড়ি ঢুকছে বাজারে 3টা আছে, বাজারে গাড়ি আছে 7টা। ধন্যবাদ হইতে কাঁচামাল হইতে সব বেশি, আর এগুলো হইতে 2 দিন আমদানি বেশি। যাত্রাবাড়ি আড়ত বন্ধের কারণে আমগে বাজারে মাল ঢুকতেছে বেশি, মালের দাম কম। কি বেচাই না কম, মানুষ নাই কার কাছে বেচো। প্রচুর আমদানি, ক্রেতা নাই, দাম একদম সীমিত। আলুর দাম কিছুটা বেশি হলেও কাঁচামরিচ, পেঁপে, কুমড়ো, গাজর সহ অন্যান্য সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কম। একটু বাজার কম আছে আর কি, কেজিতে 5-10 টাকা কম প্রতি কেজি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বেড়েছে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের স্বস্তি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন জেলার সবজি বাজারে। একদিকে বাজারে সবজি সরবরাহ কম, অন্যদিকে ক্রেতাদের উপস্থিতিও কম হওয়ায় দাম ও বিক্রি নিয়ে উভয় সংকটে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। যশোর ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট।
দেশের সবজি উৎপাদনের উল্লেখযোগ্য অংশ আসে থাকে যশোর ও ভোলা থেকে। তবে এবছর দক্ষিণের জেলাগুলোতে টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত সবজির উৎপাদন না হওয়ায় এমনিতেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। এরই মাঝে দেশের চলমান পরিস্থিতির কারণে চরম প্রভাব ফেলেছে সবজির বাজারগুলোতে। প্রতি কেজিকে 3 টাকা 4 টাকা লস দিতেছে, বেচতেছি। পটল পচে যেতেছে, কাঁচামরিচ পচে যেতেছে, বৃষ্টি বাদলে আসতেছে, মাল পচে যেতেছে, মাল আমরা বিক্রি করতে পারি না। কারণটা কি মানুষ খায় না, দোকানপাট বন্ধ, মানুষজন আইতে পারে না। যে 44 দ্বারা জারির কারণে আমরা যারা পাইকারি ব্যবসায়ী আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের মাল আসতে পারে না এবং আমরা পাইকারকে কোনো মাল দিতে পারতেছি না, আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি। এখন তো মনে করেন যে মানুষে কারফিউর কারণে মানুষে দোকানপাট খুলতে পারতেছে না, তারপর ভুক্তভোগী হইতেছে, সব মিলিয়ে আর কি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের খেটে খাওয়ার লোক, আর্থিক অসচ্ছলতা, এখন এই দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি, এই 1 পোয়া মরিচ কিনলাম 80 টাকা। বিক্রেতারা জানান চলমান পরিস্থিতিতে সবজির সরবরাহে কোনো বিধিনিষেধ না থাকলেও সড়ক নিরাপত্তার কারণে বাজার পর্যায়ে সবজির সরবরাহ কম। মাল কিনলে সকালবেলা এরকম বেচা লাগে, সন্ধ্যের দিকে কম দামে বেচা, তারপর না থেকে যায়, মাল সেল হচ্ছে কম। খুব ছোলো বিক্রি আছে, লোকজন আসতে পারছে না, গাড়ি ঘোড়া বন্ধ, দেখা যাচ্ছে অনেকদিন থেকে যাচ্ছে, বেশিরভাগে থেকে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য আমাদের লস আসছে অনেক টাকা। পটল সাধারণত 20 টাকা 25 টাকা, সেটা এখন 40 টাকা, কাঁচা জাল 250 টাকা 300 টাকা কেজি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর খননের অভাবে মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। দুর্গন্ধযুক্ত পানির কারণে হুমকিতে নদীর বাস্তুতন্ত্র ও আশপাশের পরিবেশ। নদী বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসী। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা দিয়ে বয়ে চলা 121 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। একসময় খরস্রোতা মাথাভাঙা নদী এখন সরু নালায় পরিণত হয়েছে। শত শত টন ময়লা আবর্জনা ও ড্রেনের নোংরা পানিতে অস্তিত্ব সংকটে নদীটি। এখন কিছুই নেই, এখন বুঝে গিয়েছে। এখন আপনার এই যেটুকু আছে, এই যে ময়লা ফেলে, এই যে টাউন বাজারের হাট, এই যে সুইপার পটির এদের যে ময়লা নদীর ভরট হয়ে গেছে। এই পৌর এলাকার একটা ডাস্টবিন, যেন ওখানে ময়লা ফেললে মানুষ সুবিধা পায়, সুরত্ব দূরে থাকে। আর এর যে বজ্র গ্যাস, এই গ্যাস এখন মাথাভাঙা নদীর উপকার এখন ক্ষতিকার হয়ে দাঁড়িয়েছে। নদীর দুই পাড়ও দখলদারদের নিয়ন্ত্রণে। আগে তো অনেক ভালো ছিল, এখন বিভিন্ন ধরনের ময়লা হওয়াতে এখন তো নদী মরে যাচ্ছে। তো আমরা চাই যে নদীটা আবার পুনরুদ্ধার করা হোক। আমাদের এই মাথাভাঙার ব্রিজের পাশে দুই সাইডে বাজার, সেই বাজারের আশপাশে আমরা বন্ধই এই এলাকায় বসবাস করতে পারছি। দখলমুক্ত করে নদী খননে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কয়েকটি নদীর মাথাভাঙা নদীতে উৎপত্তি হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি নদীটি খনন করতে পারি তাহলে নদীটিতে প্রাণ ফিরে আসবে এবং সেচ সুবিধা বৃদ্ধি পাবে। আমাদের সেচের কাজে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমবে এবং যে সকল বাস্তুসংস্থানজনিত সকল প্রয়োজনীয়তা সেগুলো সমন্বয় করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার অক্সিজেন খ্যাত মাথাভাঙা নদী বাঁচাতে সর্বোচ্চ মহলের হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের। আলিমান রাজি, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।